বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 24শে এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঞ্চম ক্লাস। দেখেন, আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 19 এবং 29। 19 এবং 29 এর সামারি আমি বলে দিই। সেটা হলো যে যখন কোনো বিষয়ে চুক্তি হয়, চুক্তির শর্ত যদি কেউ ভঙ্গ করে, তাহলে প্রথম দিন বলছিলাম চুক্তি রিলেটেড 4 ধরনের মামলা করা যায়। নিষেধাজ্ঞার মামলা করা যায়, ক্ষতিপূরণের মামলা করা যায়, চুক্তি রদের মামলা করা যায়, আর একটা কি, চুক্তি কার্য সম্পাদনের মামলা করা যায়। তাহলে আমরা এতদিন যেটা পড়ছিল 12 ধারা কার্য সম্পাদন, কার্য সম্পাদনের মামলা কিভাবে করে এবং কখন আদালত এটা বলবৎযোগ্য হিসেবে আদেশ দিতে পারে। এখন 19 ধারায় বলতেছে ক্ষতিপূরণ, মানে আপনি 12 ধারার মামলা পরিবর্তে যে চুক্তির শর্ত ভঙ্গ করছে তার কাছে আপনি তাকে দিয়ে চুক্তি প্রতিপালন না করাইয়া তার কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। ধরেন একজনের কাছে জমি বিক্রি করার কথা, এখন সে বললো যে আমি জমি বিক্রি করব না। এখন ক্রেতা মামলা করছে যে তুমি জমি বিক্রি করবো না, ঠিক আছে, তাহলে তোমার বিক্রি করা লাগবে না, কিন্তু তুমি যে আমার কাছ থেকে 5 লাখ বায়না নিছিলা, এখন আমি ক্ষতিপূরণ চাই 10 লাখ। তাহলে 12 ধারার পরিবর্তে ক্ষতিপূরণ চাওয়া যাবে কত ধারায়? 19 ধারায়, বুঝছেন? অথবা 12 ধারার সাথে, মানে আমি এটা চাইছি যে তুমি জমি তো বিক্রি করবাই, আর এতদিন যে আমারে ঘুরাইছো এজন্য আমি ক্ষতিপূরণও চাই। কত ধারায়? 19 ধারা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার 19 ধারা আমার কি আলোচনা করেছে? ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণটা 12 ধারার সাথে চাওয়া যাবে অথবা 12 ধারার পরিবর্তে। পরিবর্তে মানে আমি 12 ধারা না চাই, প্রথমে 19 চাইতে পারি, অথবা 12 আর 19 একসাথেই চাইতে পারি। বুঝতে পারছেন? তো এই যে দেখেন, আমরা 19 ধারাটা একটু পড়ি। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আন্ডারলাইন করেন অতিরিক্ত হিসেবে বা পরিবর্তে ক্ষতিপূরণ। অতিরিক্ত হিসেবে কম্পেনসেশন ইন এডিশন টু। ইন এডিশন টু মানে হলো অতিরিক্ত। অতিরিক্ত মানে হলো কার্য সম্পাদন তো করবাই, সেই সাথে সাথে ক্ষতিপূরণও দিবা। আর সাবস্টিটিউশন অফ মানে হলো পরিবর্তে, কার্য সম্পাদনের দরকার নাই, আমারে কি দিয়ে দাও? ক্ষতিপূরণ দিয়ে দাও। তাহলে যদি প্রথমত এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 19 ধারার যে ক্ষতিপূরণ এটা কখন কিভাবে চাওয়া যায়, 12 ধারার সাথে চাওয়া যায় নাকি 12 ধারার পরিবর্তে চাওয়া যায়, নাকি উভয়? উভয়। 12 ধারার পরিবর্তেও চাওয়া যায়, 12 ধারার সাথেও চাওয়া যায়। 19 ধারাটা দেখেন, ধারা 19, কতিপয় বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা, পাওয়ার টু অ্যাওয়ার্ড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 19-এর 1 ধারায় চুক্তি ভঙ্গের জন্য বাদী চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে বা চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের পরিবর্তে ক্ষতিপূরণের আবেদন করতে পারে। যখন চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের সাথে ক্ষতিপূরণও দেওয়া হয়, সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে বলে গণ্য হয়। মানে আপনারে আদালত ওই বলতে পারে যে বিবাদীরে যে তুমি এই কাজ তো করবাই, প্লাস বাদীরে যে এতদিন ঘুরাইছো ক্ষতিপূরণও দিবা। অন্যদিকে যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ না দিয়ে শুধুমাত্র ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু যে ক্ষেত্রে বিবাদীরা বলছে যে ঠিক আছে তোমার এই বিক্রি করার দরকার নাই, বাট তুমি শুধু ক্ষতিপূরণ দিয়ে দাও, সেই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের পরিবর্তে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে বলে গণ্য হবে। 19 ধারা অনুযায়ী আদালত গোল দিবেন 2 ধরনের সিদ্ধান্ত নিতে পারে। কয় ধরনের? 2 ধরনের। 19 ধারা অনুসারে 2 ধরনের সিদ্ধান্ত নিতে পারে। কি কি দেখেন, যথা 1, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদানের আদেশ, এটা তো আমরা বুঝছি। আর 2 নম্বরে বলছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ সহ বা অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ প্রদানের আদেশ। আশা করি আমরা 2টা বুঝতে পারছি। সো এখানে ওই যে 1 নম্বরে যে 2 নম্বরে যে বিস্তারিত বলছে এগুলো আমার পড়ার প্রয়োজন নাই। জাস্ট আমরা এই জায়গা 2টা উদাহরণ করব। যারা পুরাতন নতুন বই আছে, নতুন বইতে 2টো উদাহরণ আছে, পুরাতন বইতে উদাহরণ নাই, না থাকলে কোনো সমস্যা আপনার নাই, জাস্ট ইলাস্ট্রেশন 2টা পড়ি। দেখেন,
একটা হলো পরিবর্তে আর একটা হলো অতিরিক্ত হিসেবে। এই যে দেখেন, ক 100 মণ ধান খয়ের নিকট বিক্রয় করার চুক্তি করে কোনো কারণ ব্যতি রেখেই উক্ত ধান খকে সরবরাহ করা হয় নাই, মানে চুক্তি ভঙ্গ করছে কে? ক। চুক্তি প্রতিপালন করতে বা ক্ষতিপূরণ প্রদান করতে খ কয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে। আদালতের মতামত হলো ক খয়ের সাথে বৈধ চুক্তি করেছে এবং কোনো প্রকার অজুহাত ব্যতীত ক এবং চুক্তি ভঙ্গ করেছে যা খকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু এই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন উপযুক্ত প্রতিকার না, কারণ এটা অস্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি। যেহেতু একটি বৈধ চুক্তি আছে সেহেতু চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের পরিবর্তে ক্ষতিপূরণ মঞ্জুর করা যেতে পারে। এ জায়গা বলছে কি, আদালত দেখতেছে যে যদিও বিবাদী চুক্তি ভঙ্গ করছে কিন্তু চুক্তির বিষয়বস্তু কি? গম। গম তো সচরাচর পাওয়া যায়, তাহলে বিবাদীরে বলবে না যে তুমি এই চুক্তি করো। বিবাদীরে বলবে ঠিক আছে তুমি ভঙ্গ করছো, তোমার ইচ্ছা, বাট তুমি 100 মণ গমের পরিবর্তে কি দিয়ে দাও? ক্ষতিপূরণ দিয়ে দাও। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা চাইলে এসি চালাইতে পারি, আপনাদের বিষয়। আচ্ছা দেখেন, এসি আবার এসির হয়েছে কি, যদি আমরা এই জায়গায় 10-12 জন লোক থাকতাম তাহলে আবার হতো, এই জায়গায় আমরা লোক আছি ধরেন 30-এর উপরে, কার্বন ডাই অক্সাইড মিলে পরে হয়ে যায়। আচ্ছা দেখেন 2 নম্বরের উদাহরণটা পড়ি ভাই, 2 নম্বর উদাহরণে আসেন। এ তার একটি বাড়ি 1000 টাকায় বিক্রয় করতে বিয়ের সাথে চুক্তিবদ্ধ হয়। কি বিক্রি করতে চাইছে? আগেরটা ছিল গম, আর এটা কি? বাড়ি। বাড়ি হলো কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। চুক্তি হয় যে 1 জানুয়ারি 1877-এ মূল্য পরিশোধ এবং বাড়ির দখল প্রদান করা হবে। এ চুক্তির নিজ অংশের কার্য সম্পাদন করতে ব্যর্থ হয় তথা বাড়ির দখল বুঝিয়ে দিতে ব্যর্থ হয়। মানে যে বাড়ি বিক্রি করবে সে দখল বুঝিয়ে দিতে কি করছে? ব্যর্থ হয়েছে। যেহেতু স্থাবর সম্পত্তি সংক্রান্ত মকদ্দমা সেহেতু চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। আদালত মনে করে যে শুধুমাত্র চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণই যথেষ্ট প্রতিকার না, বরং বাদী ক্ষতিপূরণ পাওয়ারও অধিকারী। আদালত বললে যে যেহেতু স্থাবর সম্পত্তি বিক্রি করতে চায়, বিক্রি করে নাই, তাহলে ও তো বিক্রি করবেই, আর প্লাস এই যে যে বিক্রি করতে চায় যে করলো না, সেই সাথে সাথে কি দিবে? ক্ষতিপূরণও দিবে। তাহলে আদালত চুক্তি বলবৎকরণের অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণও দিতে পারবে, অর্থাৎ এই ক্ষেত্রে চুক্তি বলবৎকরণের আদেশ ও ক্ষতিপূরণ উভয়ই দিবে। তাহলে আমার সাফ কথায় এক কথায় মনে রাখবেন যে 12 ধারার মামলার পরিবর্তে ক্ষতিপূরণ বা 12 ধারার মামলার সাথে সাথে ক্ষতিপূরণ দুইটাই আছে কত ধারায়? 19 ধারায়। ঠিক আছে, এখন দেখেন ধারা 29, খারিজের পর চুক্তি ভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা। 29 ধারাটা এক কথায় বুঝাই দিই। 29 ধারা হলো যে আপনি যদি 12 ধারার মামলা করেন, 12 ধারার মামলা মানে নির্মল একটা বাড়ি বিক্রি করতে চাইছে, ফেরদৌস কিনতে চাইছে। এখন নির্মল বলল যে আমি বাড়ি বিক্রি করব না, তাহলে এখন ফেরদৌস মামলা করবে। ফেরদৌসের চাওয়ার সে 12+19 একসাথে চাইতে পারে, শুধু 12 চাইতে পারে, শুধু 19ও চাইতে পারে, এটা ফেরদৌসের অধিকার। এখন ফেরদৌস শুধু 12 চাইছে, মানে নির্মলরে দিয়ে কার্য সম্পাদনে বাধ্য করাইতে চাইছে, কিন্তু আদালত নির্মলরে কার্য সম্পাদনে বাধ্য করে নাই। এখন তাহলে ফেরদৌসের 12 ধারার মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। এখন 12 ধারার মামলা যদি একবার খারিজ হয়ে যায়, ওই সেম বিষয় নিয়ে পরে আর 19 ধারার মামলা করা যাবে না। এটাই বলছে 29 ধারায়। কত ধারায়? 29 ধারায়। 29 ধারায় বলছে যে 12 ধারার মামলা খারিজ হয়ে গেলে পরবর্তীতে ওই সেম চুক্তি নিয়ে, একই চুক্তি নিয়ে 19 ধারায় ক্ষতিপূরণ দাবি করা যাবে না। এখানে একটু লিখে রাখেন, 29 ধারার পাশে লেখেন রেস জুডিকাটা। রেস জুডিকাটা একটু লিখে রাখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় রেস জুডিকাটা নীতিটি প্রতিফলিত হয়েছে? কত ধারা? 29 ধারা। একটু লেখেন। তাহলে 29 ধারার কথা এটাই যে একই চুক্তি নিয়ে যদি আপনি 12 ধারা মামলা করেন এবং 12 ধারার মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে আপনি 19 ধারার মামলা করতে
পারবেন না। এই বাধাটা আছে কত ধারায়? 29 ধারায়। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারা অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তিভঙ্গের জন্য বাদী ক্ষতিপূরণ দাবি করতে পারে, কিন্তু যদি চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মকদ্দমা দায়েরের সময় চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি না করা হয়, দেখছেন মানে যখন আমি 12 ধারায় মামলা করেছি তখন ক্ষতিপূরণ দাবি করা হয়নি, তাহলে মকদ্দমাটি খারিজ হলে বাদী পরবর্তীতে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে না। তাহলে আমার এক কথা, আমি কিন্তু আপনাদের প্রতিটা ধারা বইয়ে অনেক কথা লেখা, কিন্তু আমি কিন্তু এক কথা বুঝাই দিই যে 19 ধারা মানে হলো 12 ধারার সাথে ক্ষতিপূরণ বা 12 ধারার পরিবর্তে ক্ষতিপূরণ 19 ধারা। আর 29 ধারা মানে হলো 12 ধারা মামলা করছিলাম, খারিজ হয়ে গেছে, 19 ধারা মামলা করতে পারবো না। এই কথাটা বলছে কততে? 29 ধারা। এই যে দেখেন 29 ধারায় বলা হয়েছে চুক্তি বা চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে বলবৎকরণের মকদ্দমা খারিজ এমন চুক্তি বা চুক্তির অংশবিশেষ যেমনটি হোক না কেন ভঙ্গের জন্য ক্ষতিপূরণের জন্য বাদীর মকদ্দমা দায়েরের অধিকারে বাধা হবে। তো যদি আপনাকে বলে যে রেস জুডিকাটা নীতিটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? 29 ধারায়। দেখে আপনি পারেন কিনা কবিতা আপনি বলেন, বলেন তো দেখি স্টোফেল নীতিটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? লাস্ট ক্লাসে আমরা পড়ছি স্বকার্যজনিত বাধা বা স্টোফেল লেখছিলেন, কত ধারায়? বলেন, পারবেন পারবেন, কাছাকাছি 19-এর কাছাকাছি। কত ধারায় রাকিদুল সাহেব? 18 ধারায়। ওই যে ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, ওই যে যার মালিকানা ঠিকঠাক নাই, পরে বাপ মারা যাওয়ার পরে মালিক হয়েছিল, মনে আছে? তাহলে তারে ক্রেতা জমি বিক্রি করতে বাধ্য করতে পারবে কত ধারা? 18। আর যার সত্য ত্রুটিপূর্ণ, এখন ক্রেতা জানার পর ক্রেতা যদি বলে যে আমি কিনবো না, তাহলে বিক্রেতা তারে কিনতে বাধ্য করতে পারবে না, কত ধারা? 25। বুঝতে পারছেন? এখন আমরা তামাদি মেয়াদটা দেখেন, তামাদির মেয়াদ যে ক্ষেত্রে চুক্তিভঙ্গের জন্য চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন ছাড়া শুধুমাত্র ক্ষতিপূরণ চাওয়া হয়, সেক্ষেত্রে চুক্তিভঙ্গের তারিখ হতে আন্ডারলাইন করেন 3 বছরের মধ্যে মামলা করতে হবে। মানে আপনি যদি শুধু 12 ধারার প্রতিকার চান, তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। 12 ধারা পড়ছি না, 1 বছর। আর 12 ধারা চান নাই, শুধু 19 ধারায় চাইছেন, তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এই যে প্রতিপালন ছাড়া যদি ক্ষতিপূরণ চাওয়া হয় তাহলে তামাদি মেয়াদ 3 বছর, অর্থাৎ চুক্তিভঙ্গের জন্য শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা করতে হবে চুক্তিভঙ্গের তারিখ হতে 3 বছরের মধ্যে। যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ চাওয়া হয়, যে ক্ষেত্রে আপনি 12 + 19 একসাথে চেয়েছেন, সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ অর্থাৎ 1 বছর প্রযোজ্য হবে। বুঝেন নাই? শুধু ভালোভাবে শুনেন, শুধু 12 ধারা মামলা করলে তামাদি মেয়াদ 1 বছর, 12-র সাথে 19 থাকলে তামাদি মেয়াদ 1 বছর, 12 নাই শুধু 19 থাকলে 3 বছর। তো আপনি মনে রাখবেন যে 12 থাকলেই 1 বছর, তাতে সে একা থাক আর 19-এর সাথে থাক। আর 19 যদি একা থাকে, মানে আমি শুধু একা ক্ষতিপূরণ চাইছি, তাহলে কত? 3 বছর। সো এখানে একটু লেখেন যে 12 ধারা প্লাস 19 ধারা, 12 ধারা প্লাস 19 ধারা সমান সমান 1 বছর। 12 ধারা প্লাস 19 ধারা সমান সমান 1 বছর। ব্র্যাকেটে লেখেন 113 অনুচ্ছেদ, ব্র্যাকেটে লেখেন 113 অনুচ্ছেদ। লিখছেন? আর 19 ধারা সমান সমান লেখেন 3 বছর। 19 ধারা সমান সমান লেখেন 3 বছর, মানে শুধু 19 ধারা সমান কত? 3 বছর। ব্র্যাকেটে লেখেন 65 অনুচ্ছেদ। 65 মানে তামাদি আইনের 65 অনুচ্ছেদে বলছে যে শুধু 19 ধারা মামলা তামাদি মেয়াদ 3 বছর। এই নাইম গাজী মিরাজ সাহেব কই? তো তাহলে 12 + 19 মানে আপনি কার্য সম্পাদনও চেয়েছেন, ক্ষতিপূরণও চেয়েছেন, কত বছরের মধ্যে মামলা করতে হবে? 1 বছর। শুধু ক্ষতিপূরণ চাইছেন 19, কত বছর? 3 বছর। কত অনুচ্ছেদ? 65। বুঝছেন? এখন দেখেন বায়না অর্থ বা আর্নেস্ট মানি বা চুক্তির প্রতিদান ফেরতের মামলা, একটু শুনেন।
পীযুষ সাহেব, 29 ধারায় কি বলছে বলেন তো? এই যে এতক্ষণ ধরে আমরা পড়লাম, 29 ধারা কোন মামলা করতে বাধা দিছে? 12 ধারায় প্রথম মামলা করছে, 12 ধারার মামলা খারিজ হয়ে গেছে, পরে একই চুক্তি নিয়ে 19 ধারা মামলা করা যাবে না, এই বাধাটা বলছে কত ধারায়? 29 ধারায় নাকি? কিন্তু 12 ধারার মামলা আপনি করছিলেন, 12 ধারার মামলা আপনি হেরে গেছেন, তাহলে 19-এর মামলা তো আমি করতে পারবো না, ঠিক আছে, বাট আমি বায়না অর্থ যেটা দিছিলাম সেটা আদায়ের মামলা করতে পারবো। আর্নেস্ট পানি বলে, আমি উদাহরণ দেই। নির্মল জমি বিক্রি করতে চাইছে 10 লাখ টাকায়, বায়না চুক্তির সময় ফেরদৌস 5 লাখ টাকা দিছে, আর দলিলের সময় বাকি 5 লাখ টাকা দিবে। এখন নির্মল, ফেরদৌস যখন বাকি 5 লাখ টাকা নিয়ে আসছে, নির্মল বলতেছেন যে আমি আর জমি বিক্রি করব না, এটা তো বুঝছেন। এখন নির্মল যদি বলে জমি বিক্রি করব না, এখন ফেরদৌস গিয়ে 12 ধারা মামলা করে দিছে, ফেরদৌস গিয়ে আদালতে বলছে ইওর অনার, এই যে দেখেন স্থাবর সম্পত্তি আমার অপরিণীয় ক্ষতি হয়ে গেছে, আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, নির্মললে বলেন এই জমি বিক্রি করতে, নির্মললে বাধ্য করেন। এখন আমরা তো জানি যে ফেরদৌস যতই সবকিছু প্রমাণ করুক না কেন, আদালত যদি ডিক্রি না দেয় কিছু করার আছে? কিছু করার নাই, আদালত নির্মললে বাধ্য করে নাই, মানে ফেরদৌসের 12 ধারার মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে, বুঝছেন? এখন খারিজ তো হয়ে গেল, এখন 12 ধারা মামলা হারার পর ফেরদৌস কি 19 ধারা মামলা করতে পারবে? না, বাধা আছে কততে? 29-এ। বাট ফেরদৌসের 5 লাখ টাকা নির্মলের কাছে আছে না, সেটা তো ফেরদৌস এখনো পায় না, এটা যে বায়না অর্থ, এই যে বায়না অর্থ নির্মলের কাছে আছে, এটা আদায়ের জন্য মামলা করতে পারবে। এই বায়না অর্থের কথাও বলা আছে 19 ধারায়। 19 ধারা, সো 19 ধারায় অ্যাকচুয়ালি দুইটা জিনিস আছে, একটা হলো ক্ষতিপূরণ আর একটা কি বায়না অর্থ। তাহলে 12 ধারার মামলায় হেরে গেলে আমি 19 ধারায় ক্ষতিপূরণ চাইতে পারবো না বটে, বাট 12 ধারার মামলায় হেরে গেলে আমি 19 ধারায় বায়না অর্থ আদায়ের মামলা দায়ের করতে পারবো। এই বায়না অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদও 3 বছর। এই যে একটু পড়ি দেখেন, যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারায় চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণের দাবি করতে পারত কিন্তু করে নাই, সেক্ষেত্রে মামলাটি খারিজ হলে বাদী 29 ধারার কারণে নতুন করে ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করতে পারবে না। কিন্তু চুক্তির জন্য আন্ডারলাইন করেন সমুদয় বা আংশিক পরিশোধিত বায়না অর্থ, দেখছেন সমুদয় বা আংশিক পরিশোধিত কি অর্থ? বায়না অর্থ ফেরতের মামলা দায়ের করতে পারবে। চুক্তির জন্য বায়না অর্থ চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হওয়ার তারিখ হতে আন্ডারলাইন করে 3 বছরের মধ্যে করতে হবে। তাহলে বায়না অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এই 3 বছর হলো 97 অনুচ্ছেদ। এই 3 বছর কত অনুচ্ছেদ? 97 অনুচ্ছেদ। তাহলে বায়না অর্থ বলেন আর ক্ষতিপূরণ বলেন, দুইটারই তামাদি মেয়াদ কতদিন? দুইটারই তামাদি মেয়াদ 3 বছর, নাকি ভাই? এবং বায়না অর্থ বিষয়টা বুঝাই বলতে পারবেন কে? ওমর ফারুক তো পারবেন, আর কে পারবেন? নাইম গাজী বুঝছেন? বুঝছেন আবার কিন্তু কি? পীযূষ, পীযূষ মাইক্রোফোনটা খুলে দেননি, পীযূষকে দেন। পীযূষকে মাইক্রোফোনটা দেন নির্মল। পীযূষ সাহেব, বায়না অর্থ কাকে বলে বলেন? একটা জমির বিক্রি করার জন্য মনে করেন 5 লক্ষ টাকা মানে জমির মূল্য আছে, সেখানে যদি সে বলে যে আমি বাদ বাকি টাকা কিছু টাকা প্রথম দেবে, পরবর্তীতে কিছু টাকা দেবে, এরকম কিছু যদি সে করে, প্রথমে 2 লক্ষ টাকা। আসেন আলামিন, আসেন। রাখেন রাখেন। পীযূষ শোনা তো বলতে পারলেন না, পিপাসে দেন, পিপাস বাইন্ডে দেন।
স্যার একটা জমি ক্রয়ের সময় ক্রেতা যখন অগ্রিম কিছু টাকা দেয়, যে অগ্রিম টাকা মনে করেন যে একটা জমির মূল্য আছে 7 লাখ, সেখানে 4 লাখ টাকা অগ্রিম দেছে বায়না হিসেবে। ঠিক আছে, পরবর্তীতে দেখা গেল যে জমি বিক্রেতার সম্পাদনের সময় বিক্রেতা বিক্রি করবে না। ঠিক আছে, বিক্রি করবে না ওই সময়ে, বিক্রি না করলে ওই ক্রেতা ওই বায়না টাকা তোলার জন্য নতুন মামলা করতে পারবে এই ধারায়, এবং এর তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। 19 দ্বারাই। 3 বছর নাকি? জি স্যার। আয়সা কখন আসলেন? চোখে তো কেবল বাঁধলো। দেন না দেখবেন। ঠিক আছে বিমল সাহেব, সরি বিপাশ ভাই, আপনার এই বায়না অর্থ বলেন আর ক্ষতিপূরণ বলেন, উভয় ক্ষেত্রেই তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। আর উভয় ক্ষেত্রেই মামলা করে কত ধারায়? 19 ধারায়। তো নির্মল সোনা, আপনি 1 নম্বর প্রশ্নটা পড়েন, জোরে পড়েন। ক ক 100 মণ গম ক্ষয়ের নিকট বিক্রয় করার চুক্তি করে, কোন কারণ ব্যতিরেকে উক্ত গম ককে সরবরাহ করা হয় নাই? ক্ষয়ের প্রতিকার কি? তাহলে তো মানে ই করে দেখেন, গম বিক্রয়ের চুক্তি করে নাই। করছে, এখন গম কোন কারণে গম সরবরাহ করতে পারে নাই, তার মানে সে ক্ষতিপূরণ চুক্তিভঙ্গ করছে। এখন যে সংক্ষুব্ধ সে যদি মামলা করে, তাহলে যে চুক্তিভঙ্গ করছে তারে গম দিতে বাধ্য করবে না। কেন করবে না? কারণ গম একটা অস্থাবর সম্পত্তি, আর গম সচরাচর পাওয়া পাওয়া যায়। যায়, এই কারণে ক্ষতিপূরণ লাভ করতে পারবে। বুঝছেন? কিন্তু এই গম যদি এমন গম হতো যে পৃথিবীতে ওই 2 কেজি আছে, ওই 100 মণই আছে, আর কোথাও তাহলে নাই, ওই গম দিতেই বাধ্য করবে। তাইলে এই জায়গা থাকতো যে দুষ্প্রাপ্য গম। বুঝছেন? তাইলে আবার বাধ্য করতে পারতো। আচ্ছা, 2 নম্বরটা পড়েন নির্মল, জোরে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বাড়িতে হবে। ঘোষণামূলক মামলা করতে, ক্ষতিপূরণের মামলা করতে। অ্যাকচুয়ালি যদি 12 ধারা মামলা খারিজ হয়, তাহলে বাড়িতে হবে ক্ষতিপূরণের মামলা করতে। কিসের মামলা? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ। তাহলে উত্তর হবে কত? খ। ক্ষতিপূরণের মামলা করতে পারবে না। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা পড়েন, কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা, পাওয়ার টু অ্যাওয়ার্ড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস, কত ধারায়? 19। 2 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই জায়গা 2 তো 2বার আছে, 1 1 2বার, 2 2বার, 2বারের যে 2 সেইটা। 4 নম্বর। 7 নম্বর প্রশ্নটা পড়েন, আমি পড়ি দেখেন। চুক্তির জন্য সমুদয় বা আংশিক পরিশোধিত বায়না অর্থ ফেরতের মামলা দায়ের করতে হবে। বায়না অর্থ ফেরতের মামলা কত ধারায়? 19। কত ধারা? 19 ধারা। 19। ধারা 20টা একটু লেখেন। ধারা 20 যার লেখা নাই একটু লেখেন। কোন চুক্তিতে যদি উল্লেখ থাকে যে, কোন চুক্তিতে যদি উল্লেখ থাকে যে চুক্তি ভঙ্গ হলে ক্ষতিপূরণ দেওয়া হবে, তবুও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে। তবুও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে। ব্র্যাকেটে লেখেন খেসারতের চুক্তি। খেসারতের চুক্তি
খেসারতের চুক্তি। এটা হলো যে যখন আপনারা চুক্তি করছেন, দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে চুক্তি হয়েছে, এখন চুক্তি হওয়ার সময় বলে দিছেন যে ভাই এই চুক্তির যদি কেউ শর্ত ভঙ্গ করে, আমি ভঙ্গ করি আর তুমি ভঙ্গ করো, তাহলে একজন আর একজনরে এত টাকা ক্ষতিপূরণ দিব, 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিব, তাতে আমি ভঙ্গ করি আর তুমি ভঙ্গ করো। ঠিকই চুক্তির শর্ত ভঙ্গ করছে, এখন চুক্তির শর্ত ভঙ্গ করলেও চুক্তিতে তো আছেই ক্ষতিপূরণ দিবে, তবুও যে ভঙ্গ করছে তারে দিয়ে ওই কার্য পালনে বাধ্য করার জন্য 12 ধারার মামলা করা যাবে। তবে যদি আপনি ক্ষতিপূরণ নিয়ে নেন তাহলে আর বাধ্য করতে পারবেন না, ক্ষতিপূরণের শর্ত থাক, বাট আপনি ক্ষতিপূরণ না নিয়ে 12 ধারা মামলা করলে তারে বাধ্য করতে পারবেন। আমি আরো উদাহরণ দেই, ধরেন ওই নির্মলের কথাই বলি, যে নির্মল জমি বিক্রি করতে চাইছে 10 লক্ষ টাকায়, 5 লক্ষ টাকা বায়না নিছে, এবং ওই বায়নার চুক্তিতে শর্ত হইছে যে ভবিষ্যতে যদি যে কিনবে সে যদি কিনতে না চায়, আর যে বিক্রি করবে সে যদি বিক্রি করতে না চায়, তাহলে যে ভঙ্গ করবে সে অপর পক্ষরে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিবে। এখন নির্মল ঠিকই, নির্মলের কথাই বলে, নির্মল 2 মাস পরে বলতেছে ভাই আমি জমি বিক্রি করব না, তুমি 5 লাখ বায়না দিছিলে, এই যে 5 লাখ দাও, আর দরকার হলে আরো 5 লাখ আমি ক্ষতিপূরণ দিচ্ছি, কিন্তু তোমার কাছে জমি আমি বিক্রি করব না। এখন যারে যে কিনবে সে যদি ওই ক্ষতিপূরণের 5 লাখ নিয়ে নেয় তাহলে তার ঝামেলা চুকে যায়, তাহলে তার ঝামেলা নাই। কিন্তু সে যদি বলে যে তুমি কেন বিক্রি করবা না, ক্ষতিপূরণ আমার লাগবে না, তোমারে দিয়ে আমি এই জমি বিক্রি করাইতেই চাই, তাহলে সেই ক্ষেত্রে মামলা করা যাবে কত ধারায়? 12 ধারায় মামলা করে তারে বাধ্য করা যাবে। বুঝতে পেরেছেন? বসেন, আসেন। তো এই হলো কিসের কথা বলেন? চুক্তির মানে খেসারতের চুক্তি। যদি কোনো চুক্তিতে ক্ষতিপূরণের শর্ত থাকেও তবুও কি করা যাবে? কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। বাট যদি ওই ক্ষতিপূরণ আপনি কি নেন, নিয়ে নেন, তাহলে কিন্তু আর 20 ধারার সুবিধা আপনি পাবেন না। এবং এটার ইংরেজিতে বলে লিকুইডেশন অফ ড্যামেজেস ইজ নট এ বার টু স্পেসিফিক পারফরম্যান্স। সো এটাতে আপনার দরকার নাই, জাস্ট মনে রাখেন খেসারতের চুক্তি বা এই যে ক্ষতিপূরণের শর্ত থাকলেও কার্য সম্পাদনে বাধ্য করা যাবে কত ধারা ভাই? 20 ধারা। বুঝেন নাই মনে হয় অনেকে, নাকি? ক্ষতিপূরণ নিলে তো আপনি নিয়েই নিছেন, ক্ষতিপূরণ নিলে পরে মামলা করেও লাভ নাই, বলবে যে ইউরোনার সে তো ক্ষতিপূরণ পাইছেই নিছে, কিন্তু ক্ষতিপূরণের শর্ত আছে, কিন্তু আমি ক্ষতিপূরণ না নিয়ে বরং তারে কার্য সম্পাদনে বাধ্য করাইতে পারবো। বুঝছেন? আচ্ছা, জি স্যার। আর 21 ধারা তো আমরা পড়ছি না? 21 ধারা পড়ছি আমরা, 21 কও পড়ছি। স্যার ওই দিন আমি কোশ্চেনটা করছিলাম স্যার আপনার কাছে, যে সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি এমন চুক্তি, 21-এর খ স্যার। এটা সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি এমন চুক্তি, এটা বলা যায়, আমি আপনাদের উদাহরণে বলছিলাম, আপনারা মনে হয় ক্লাস রেকর্ড দেখেন না। সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি, ধরেন আমি চুক্তি করছি আপনাদের সাথে, বা একজন লেখক একজন ওই প্রকাশনা সংস্থার সাথে চুক্তি করছে যে আমি তোমাদের 2010 সালে 10টা বই লিখবো, 20 সালে 10টা বই লিখবো, 30 সালে 10টা বই লিখবো। এরকম চুক্তিতে অনেক শর্ত আছে, শুধু একটা বই লেখার শর্ত না, বরং 10-10টা বই অসংখ্য বই লেখার শর্ত আছে। এই ধরনের চুক্তি কখনোই যদি কেউ ভঙ্গ করে তাহলে কার্য সম্পাদনে বাধ্য করবে না, কারণ এই চুক্তি হলো সূক্ষ্ম এবং এই চুক্তির বিবরণ অত্যাধিক অনেকগুলা। বাইশ ধারায় আসেন, 22। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি যে আরবিট্রেশন ক্লজ থাকলে 12 ধারার ডিক্রি প্রদানে কি মানে একটি চুক্তি সুনির্দিষ্ট বলবৎযোগ্য? আরবিট্রেশন ক্লজ আর ক্ষতিপূরণের শর্ত কি এক কিনা এটা বলেন। আরবিট্রেশন ক্লজ এবং ক্ষতিপূরণ প্রদানের শর্ত, এই দুইটা জিনিস কি এক কিনা? এক যদি না হয় বুঝাই বলেন, কে বলতে চান? লালন সাহেব দেন।
স্যার আরবিট্রেশন ক্লোজ তো হচ্ছে মানে সালিসের শর্ত। কোথায় আছে এটা, কোথায় বলা আছে? ওই যে স্যার কত ধারায়? 21 ধারায়। 21 ধারায়। 21 ধারায় বলা আছে যে যদি কোনো চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকে, আরবিট্রেশন ক্লজ মানে হলো ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমরা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করব, তাহলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। না। আর ক্ষতিপূরণের শর্ত আছে কত ধারায়? 20 ধারায়। ক্ষতিপূরণের শর্ত 20 ধারায়। ক্ষতিপূরণ হলো সালিসের কথা বলে নাই, যে যদি কেউ চুক্তির শর্ত ভঙ্গ করে এক পক্ষ আর এক পক্ষের এত টাকা ক্ষতিপূরণ দিবে, এটা কত ধারায়? 20 ধারা। তাহলে ক্ষতিপূরণের শর্ত থাকলেও তারে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে, কিন্তু আরবিট্রেশন ক্লজ থাকলে বাধ্য করা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো কেউ না বুঝলে প্রশ্ন করতে হবে। এ ভুইয়া সাহেব, আপনারা তো দূর দূরান্ত থেকে এখানে আমরা 22 ধারাটা পড়বো। 22 ধারাটা ভিভিআই, এখান থেকে লিখিততে প্রশ্ন আসে। সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরম্যান্স। একটু শুনেন, আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রথম পড়ছিলাম তখন আমরা ওই মুহূর্তে জানতাম যে মোট সুনির্দিষ্ট প্রতিকার 57টা ধারায় মোট কয়টা? 8টা। এই 8টা দেয় কয়টা উপায়? 5টা উপায়। এই 8টার মধ্যে বিবেচনামূলক মানে বাধ্যতামূলক কয়টা? একটা। কত কত ধারা? 8 আর 9। 8 আর 9 স্থাবর সম্পত্তির দখল উদ্ধার। এই 8 আর 9 ছাড়া আর বাদ বাকি যা আছে সব কি বিবেচনামূলক। তাহলে এই যে 12 ধারার মামলা যদি আপনি করেন, আপনি যদি 12 ধারার 4টা পয়েন্টই পূরণ করেন, প্রমাণ করেন অ্যাজ এ প্লেইন্টিফ বাদী হিসেবে, ইওর অনার এটি ওসিবা জিম্মার অন্তর্ভুক্ত, আমারে ডিপি আমারে এটা চুক্তি কার্য সম্পাদনের আদেশ না দিলে আমার অপরিণয় ক্ষতি হয়ে যাবে, আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, দেখাইলেন, বাট তারপরেও আদালত ডিক্রি না দিয়া বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। মানে আপনি সবকিছু প্রমাণের পর ডিক্রি দিতেও পারে, নাও পারে। তো এই যে 12 ধারার ডিক্রি দিবে কি দিবে না, এটা যে বিবেচনামূলক ক্ষমতা কোথায় বলা আছে? 22 ধারায়। কোথায় বলেন? 22 ধারায়। তো তাহলে আমরা একটু পড়ি, দেখেন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদানে এখতিয়ার হচ্ছে বিবেচনামূলক, ডিসক্রিশনারি এবং কেবলমাত্র তা করা আইনসম্মত। এই কারণেই আদালত এমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য না। আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনের পাওয়ার, আন্ডারলাইনকে স্বেচ্ছাধীন হবে না। কি হবে না? স্বেচ্ছাধীন হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন, যেখানে ছিলাম এটা স্বেচ্ছাধীন হবে না। স্বেচ্ছাধীন হবে না মানে হলো বিবেচনামূলক, ঠিক আছে, কিন্তু আদালত ইচ্ছা করে যে দিবে না বিষয়টা তা না। এটা নিখুঁত এবং যুক্তিযুক্ত বিচার বিভাগীয় নীতি দ্বারা, আন্ডারলাইন করেন, বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত। কি দ্বারা নিয়ন্ত্রিত? বিচার বিভাগে এবং আপিল আদালত কর্তৃক সংশোধন যোগ্য। কে কর্তৃক সংশোধন যোগ্য? আপিল আদালত। তো এখান থেকে প্রশ্ন আসে যে 22 ধারায় যে সিদ্ধান্ত, এটা কি হবে না? স্বেচ্ছাধীন হবে না। কি দ্বারা নিয়ন্ত্রিত? বিচার বিভাগীয় নীতি দ্বারা নিয়ন্ত্রিত। কে কর্তৃক সংশোধন যোগ্য? আপিল আদালত কর্তৃক সংশোধন যোগ্য। এখান থেকে প্রশ্ন আসে, বুঝতে পারছেন? এখন দেখেন 22 ধারায় আন্ডারলাইন করেন, দুইটি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করে ডিক্রি না দিয়ে ক্ষতিপূরণ প্রদান করতে পারে। 22 ধারায় বাদী তো তার মামলা সব কিছু প্রমাণ করতে, বাট তারপরও 22 ধারায় দুইটা ক্ষেত্রে ডিক্রি না দিয়ে বাদীরে সান্ত্বনা সূচক ক্ষতিপূরণ দিবে। তাহলে 22 ধারায় পরীক্ষায় প্রশ্ন আসবে যে 22 ধারায় ডিক্রি দিবে না কয়টা ক্ষেত্রে? দুইটা। ডিক্রি না দিয়ে কি দিবে? সান্ত্বনা সূচক ক্ষতিপূরণ। কারণ এবং পরেরটা দেখেন, একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিতে যথাযথভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে দুইটা ক্ষেত্রে হলো ডিক্রি দিবে না 22 ধারায়, আর একটা ক্ষেত্রে হলো ডিক্রি দিবে। বুঝতে পেরেছেন? এখন 22 ধারায় যে দুইটা ক্ষেত্রে ডিক্রি দিবে না সেটা একটু দেখবো আমরা। প্রথমে আসেন, প্রথমে এখানে ডিক্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশন নট টু গ্রান্ট স্পেসিফিক পারফরম্যান্স। তার আগে একটু বলে রাখি, এই যে 22 ধারায় যে দুইটা ক্ষেত্রে ডিক্রি না দিয়ে বাদীর একটা ক্ষতিপূরণ দেয়,
বাদীরে বলবে আদালত, ঠিক আছে তোমার আর বিবাদীর মধ্যে তো একটা বৈধ চুক্তি ছিল, তো তুমি তো সবকিছু প্রমাণ করছো, বাট তারপরেও তোমার পক্ষে ডিক্রি দেওয়া যাচ্ছে না, বরং তোমারে সান্ত্বনা সূচক একটা ক্ষতিপূরণ দেওয়া হলো। এই যে 22 ধারায় দুইটা ক্ষেত্রে বাদীরে যে সান্ত্বনা সূচক ক্ষতিপূরণ দেয়, এটারে বলে সোলাটিয়াম। কি বলেন? সোলাটিয়াম, সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সোলাটিয়াম মঞ্জুর করা হয় কত ধারায়? 22 ধারায়। কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। এটারে বাংলায় কি বলে? সান্ত্বনা সূচক বা সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। এই যে দেখেন, নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি না দিয়ে ক্ষতিপূরণ প্রদান করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রথমটা দেখেন, 1 নাম্বার, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে। বিবাদীর প্রতি বাদীর কি আছে? অন্যায় সুবিধা আছে। এই যে দেখেন, প্লেইন্টিফ হ্যাজ আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার, আনফেয়ার অ্যাডভান্টেজ শব্দটা গোল দেন, আর অন্যায় সুবিধা শব্দটা গোল দেন। আনফেয়ার অ্যাডভান্টেজ শব্দটা গোল দেন, আর অন্যায় সুবিধা শব্দটা গোল দেন। বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে, প্লেইন্টিফ হ্যাজ আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার ডিফেন্ডেন্ট। এই জায়গায় অন্যায় সুবিধা আছে কার উপর? কার? বিবাদীর উপর। বাদীর। মামলা করছে কে? বাদী। তাহলে বাদীর একটা অন্যায় সুবিধা আছে কার উপর? বিবাদীর উপর। কিভাবে দেখেন, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে তা বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, লাস্টের লাইনটা আন্ডারলাইন করবেন, যদিও সেখানে বাদীর পক্ষ হতে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। মানে বাদীর তরফ থেকে ওখানে কোনো জালিয়াতি ছিল না, কিন্তু সার্বিক চুক্তিটা পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বাদী একটা অন্যায় সুবিধা লাভ করছে কার উপরে? বিবাদীর উপরে। একটা উদাহরণ দেই, শুনেন। বাদী একটা জমি বিক্রি করবে। এখন এই জমি কিনতে চাইছে, নির্মল জমি বিক্রি করবে, কিনবে ফেরদৌস। এখন 10 লাখ টাকার জমি, 5 লাখ টাকা বায়নাও দিছে। যখন নির্মল জমি বিক্রি করবে, নির্মল বলছে যে এই যে আমার জমি কিনলে তুমি কিনতে পারো, কিন্তু ওই জমি প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়। নির্মল যখন বিক্রি করছে, বায়না চুক্তি করছে, নির্মল কিন্তু এটা বলে নাই যে এই জমি জীবনও বন্যার পানিতে তলায় না। মানে নির্মল মিথ্যা কোনো কথা বলে নাই, আবার এটাও বলে নাই যে প্রতি বছর বন্যার পানিতে তলিয়ে যায়। নির্মল জাস্ট কি ছিল? চুপ ছিল। নির্মল বলছে কিনলে কিনো, আমি বিক্রি করব, কিনলে কিনতে পারো। এখন বায়না চুক্তি হয়েছে। এখন যখন মূল দলিল হবে, ফেরদৌস খোঁজ খবর নিয়ে জানলো যে জমি প্রতি বছর বন্যার পানিতে তলায় যায়। এখন নির্মল বলতেছে যে ফেরদৌস বাকি টাকা দাও, তোমার দলিল করে দিই। ফেরদৌস বলল যে নির্মল তোমার জমি আমি কিনবো না। কেন কিনবা না? কারণ প্রতি বছর বন্যার পানিতে জমি তলায় যায়, আমি জমি কিনবো না। এখন সংক্ষুব্ধ কে বলেন তো? বিক্রেতা সংক্ষুব্ধ। নির্মল গিয়ে 12 ধারা মামলা করে দিছে। 12 ধারা মামলা করে দিয়ে নির্মল বলতেছে যে ওনার দেখেন, এই যে এটা একটা স্থাবর সম্পত্তি, এবং এই স্থাবর সম্পত্তি যদি না কেনে আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব হবে না, তারে বলেন এই জমিটা কিনতে। এখন আসলেই তো এটা স্থাবর সম্পত্তি, এবং নির্মল বলতেছে যে ওনার আমার তরফ থেকে কোনো প্রতারণা ছিল না। এখন ফেরদৌস বিবাদী হিসেবে বলতেছে যে ওনার নির্মলের তরফ থেকে কোনো প্রতারণা ছিল না, এটা আমিও বলতেছি, কিন্তু আপনি সার্বিক দিক বিবেচনা করে দেখেন, নির্মল কিন্তু আমার উপর একটা অন্যায় সুবিধা লাভ করছে। কিভাবে? নির্মল যদিও বলে নাই যে এই জমি জীবনেও বন্যার পানিতে তলায় না, বাট সে তো বলেও নাই যে প্রতি বছর বন্যার পানিতে তলায়। সো বৈধ চুক্তি হয়েছে বটে, বাট সে তো আমার উপর একটা কি লাভ করতেছে? অন্যায় সুবিধা লাভ করতেছে। তখন আদালত বলবে হ্যাঁ ব্যাপার তো তাই। যদিও এই জায়গায় বাদীর কি কোনো ইচ্ছাকৃত জালিয়াতি বা ভুল বর্ণনা আছে? নাই, কিন্তু বাদী এবার অন্যায় সুবিধা লাভ করতেছে কার উপর? বিবাদীর উপর। তখন আদালত বিবাদীরও বলবে যে দেখো বিবাদী, যদিও বাদী অন্যায় সুবিধা লাভ করছে, এজন্য বাদীর পক্ষে ডিক্রি দিলাম না, মানে তোমারে কিনতে বাধ্য করলাম না, বাট
বাদীটার জায়গায় ক্ষতিগ্রস্ত, তো তোমার কিনা লাগবে না, বাট বাদীরে তুমি এইটা সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ বা সোলাটিয়াম দিয়ে দাও। বুঝছেন? এই যে বাদীর ডিক্রি পাওয়ার সকল এলিমেন্ট ছিল, উপাদান ছিল, কিন্তু তারপরেও বাদীরে ডিক্রি না দিয়ে বাদীরে কি দিচ্ছে? সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। তাহলে আমরা 22 ধারায় দুইটা ক্ষেত্রে ডিক্রি না দিয়ে বাদীরে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দেয়। একটা আমরা পড়ে ফেললাম, সেই একটা হলো কি? আনফেয়ার অ্যাডভান্টেজ বা অন্যায় সুবিধা। এখন এই জিনিসটা আমার মুখস্থ করার দরকার নাই, আপনি যদি মনে রাখেন যে ক্ষেত্রে বাদী বিবাদীর উপর একটা অন্যায় সুবিধা লাভ করে এবং বাদীর তরফ থেকে কোনো জালিয়াতি বা প্রতারণা ছিল না, এটা বলার পরে উদাহরণটা দিয়ে দিবেন, এই যে জমি বেচা কেনার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার। বুঝতে পেরেছেন? সো এখানের যে ইলাস্ট্রেশন আছে এটা পড়তেছি না, ওই যে যা বললাম তাই। আমরা মাগরিবের নামাজের বিরতি, ইনশাআল্লাহ মাগরিবের নামাজ পড়ে এসে বাকিটা পড়বো। তো বিরতির আগে আমরা পড়েছি আনফেয়ার অ্যাডভান্টেজ, যে বাদীর একটা অন্যায় সুবিধা থাকবে কার উপরে? বিবাদীর উপরে। তবে বাদীর যে অন্যায় সুবিধাটা, এটা কিন্তু ইচ্ছাকৃত না, এটা সে জালিয়াতিও করে নাই কিন্তু প্রতারণাও করে নাই, বাট টোটাল যে বিষয়টা সেটা পর্যালোচনা করে বোঝা যায় যে বাদীর একটা অন্যায় সুবিধা আছে বিবাদীর উপরে। এবার আমরা চলে আসি, দেখেন বিবাদীর প্রতি কঠোরতা। বিবাদীর প্রতি কঠোরতা, হার্ডশিপ অন ডিফেন্ডেন্ট। হার্ডশিপ শব্দটা গোল্ডেন, কঠোরতা শব্দটা গোল্ডেন। ভাই হার্ডশিপ বা কঠোরতা বিষয়টা আসলে কি? বিষয়টা হলো যে এই চুক্তিটা বিবাদীর যদি সম্পাদন করা লাগে, তাহলে বিবাদীর যে কঠোরতার মধ্যে দিয়ে যেতে হবে, আর বাদীর পক্ষে যদি সম্পাদনের আদেশ না দেয় তাহলে বাদীর তেমন কঠোরতার মধ্যে দিয়ে যাওয়া লাগবে না। অর্থাৎ এই চুক্তিটা সম্পাদন করতে বিবাদীর কষ্ট হবে বেশি, আর যদি এই চুক্তিটা বাদীর পক্ষে সম্পাদন করার ডিক্রি না দেয় তাহলে বাদীর তেমন কোনো কষ্ট হবে না। যেমন দেখেন, যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে কোনো কঠোরতায়, আন্ডারলাইন করবেন, বিবাদীকে কোনো কঠোরতায় বা কষ্টে জড়িয়ে ফেলবে যা বিবাদী বুঝতে পারে না, অপরদিকে উহা না করলে বাদীকে এমন ধরনের কোনো কঠোরতায় জড়াবে না। তার মানে চুক্তির যে শর্ত, এটা যদি বিবাদীদের পালন করাইতে হয় বিবাদীর জীবন শেষ হয়ে যাবে, কিন্তু বাদীর পক্ষে যদি আদেশ না দেয় বাদীর তেমন কোনো ক্ষতি হবে না। তাহলে কঠোরতা কার বেশি? বিবাদীর বেশি। এ কারণে আদালত যদি দেখে যে বিবাদীর উপর কঠোর হয়ে যাচ্ছে এই কাজটা করানো বিবাদীকে দিয়ে, তাহলে আর আদালত বিবাদীর দিয়ে করাবে না। বিবাদীর দিয়ে করাবে বানালো, বাদীর পক্ষে ডিক্রি দিবে না, এবং বাদীরে কি দিয়ে দিবে? সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ, যেটার নাম কি? সোলাটিয়াম। তো এই কঠোরতার যে উদাহরণ, এই যে নতুন বইতে দুইটা উদাহরণ বলছে, 1, 2, এটা আমরা পড়বো না, আমরা সরাসরি ওই যে লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ পাইছেন? লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ, এটাই ওই কঠোরতার উদাহরণ। এটা পড়লে আমরা বুঝতে পারবো। এবং এই 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 সমস্যাটা আমি আপনাদের ঠান্ডা মাথায় বুঝাই দিই, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এটা হলো, এ তার আবাসিক বাড়ি বিক্রয় করার জন্য বি এর সাথে বায়না চুক্তিবদ্ধ হয়। এই জায়গায় বাড়ি বিক্রি করবে কে? এ। কার কাছে? বি এর কাছে। বি চুক্তি অনুসারে ৬০০০ টাকা অগ্রিম বা বায়না দিয়েছিল, পরবর্তীতে ২৫০০ টাকা প্রদান করে। তাহলে যিনি কিনবে তিনি কয় টাকা দিছে? প্রথমে দিছে ৬০০০, পরে দিছে কত? ২৫০০, মোট ৮৫০০। সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে, এবং দুইজনই সিদ্ধান্ত নেয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেলে এই বায়না চুক্তির দলিল সম্পাদন করা হবে। কিন্তু এ বিক্রয় দলিল সম্পাদন করে দিতে অস্বীকার করে। যিনি বিক্রি করে দিবে তিনি অলরেডি টাকা পয়সা নিয়ে এখন পরবর্তীতে বলতেছে যে না, তোমার কাছে আমি বাড়ি বিক্রি করব না। তাহলে মামলা করবে কে? যে কিনবে সে। দেখেন, সুতরাং বি চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়ের করে। মকদ্দমায় বিচারিক আদালত বাদী বি এর পক্ষে ডিক্রি প্রদান করে, যা হাইকোর্ট বিভাগে বহাল থাকে। যেহেতু
মামলা করছে ক্রেতা, ক্রেতা না, ক্রেতা, ক্রেতা মামলা করে দেখাইছে যে ওনার এই যে দেখেন বিবাদী বাড়ি বিক্রি করার জন্য আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এখন আমার কাছে বাড়ি বিক্রি করবে না, এটা একটা স্থাবর সম্পত্তি। সো এই জায়গায় ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না। সো আদালত সিদ্ধান্ত দিছে বিবাদীরে যে তুমি বিক্রি করো, বিচারিক আদালত বাদীর পক্ষে ডিক্রি দিছে, বুঝছেন? এরপরে বিবাদী মামলায় হেরে হাইকোর্ট বিভাগে আপিল করছে, আপিলেও সে হারছে। তার মানে বাদী বিচারিক আদালতে ডিক্রি পাইছে, আবার আপিল আদালতেও সে কি ডিক্রি পাইছে, জিতছে। মানে বিবাদীরে বলছে যে তুমি জমি বিক্রি করো। অতঃপর বিবাদী আপিল বিভাগে আপিল করে। আমরা জানি যে হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিবে এটার বিরুদ্ধে আপিল করা যায় কোথায়? আপিল বিভাগে। বিবাদী পক্ষ আপিল বিভাগে আপিল করছে। এখন বিবাদী পক্ষ আত্মসমর্থনে বলে যে এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নেই। বিবাদী পক্ষ বলতেছে যে ওনার আমি তো ঠিকই দোষী, আমি বাড়ি বিক্রি করতে চাইছিলাম, আমি বিচারিক আদালতে হারছি, আপিল আদালতও আমার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছে, আমি সর্বশেষ আপনার কাছে শরণাপন্ন হয়েছি এবং এখানে দেখতে মর্জি হয় যে আমার এই উপার্জনের একমাত্র পন্থা হলো এই বাড়ি ভাড়া দিয়ে আমার সংসার চলে। তো এই বাড়ি যদি আমার বিক্রি করা লাগে তাহলে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। পক্ষান্তরে যে মামলার যে বাদী মানে যিনি যে ক্রেতা, তিনি শত শত কোটি টাকার মালিক, তিনি এই বাড়ি না কিনলে তার তেমন কোনো সমস্যা হবে না। তাহলে এই জায়গা কঠোরতা কার পক্ষে বেশি? বিবাদীর পক্ষে বেশি। ওই যে যিনি বিক্রেতা তার তো বেশি কষ্ট হচ্ছে। আপিল বিভাগ বিবাদীর এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে এবং মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবতের ডিক্রি দেওয়া হয়, বিবাদী বিধবা, দেখেন আন্ডারলাইন করেন, বিবাদী বিধবা উক্ত বাড়ির আয় হতে বঞ্চিত হবে। আপিল বিভাগ বলছে যে সত্যি তো তাই, এই বিধবা মহিলা বিচারিক আদালতে হারলো, আপিল আদালতে হারলো, তারপর আমার কাছে আসছে এবং আমি বিবেচনা করে দেখলাম যে আসলেই যদি তার বিক্রি করা লাগে তাহলে তো তার পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ সে তো তার পরিবারে আর কেউ উপার্জনক্ষম নাই এবং তার বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো জায়গা থাকবে না। অন্যদিকে বাদী একজন ব্যবসায়ী ছিল, সে বিবাদীর মতো বিধবা ছিল না। সুতরাং যদি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয় এবং বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয় তাহলে এটা বিবাদীর জন্য কষ্টের হবে। কিন্তু যদি চুক্তি বলবৎ না করা হয় সেই ক্ষেত্রে বাদীর প্রতি তেমন কোনো কষ্ট বা হার্ডশিপ সৃষ্টি করবে না। বোঝেন কিনা? যদি বিবাদীরে বাধ্য করে তাহলে বিবাদীর কষ্ট হবে বেশি, আর বাদীর পক্ষে যদি ডিক্রি না দেয় বাদীর তেমন কষ্ট হবে না। যদিও চুক্তিটি একটি বৈধ চুক্তি, কিন্তু আপিল বিভাগ চুক্তি বলবৎ না করে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে যদি বিবাদী মানে বিধবা 1,00,000 টাকা ক্ষতিপূরণ সহ সম্পূর্ণ বায়না অর্থ কত টাকা 8,500 টাকা বাদীকে পরিশোধ করে তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ হবে না। এই জায়গায় আদালত বলে দিছে যে দেখেন আপনি বিধবা সবকিছু মানলাম, এখন আপনার বাড়ি বিক্রি করা লাগবে না, কিন্তু বাদী আর আপনার মধ্যে তো একটা বৈধ চুক্তি ছিল, তো বাদী তো এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আপনি বাড়ি বিক্রি করবেন না ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আপনাকে বাদীকে দেওয়া লাগবে ক্ষতিপূরণ কত 1,00,000 আর বায়না অর্থ কত 8,500। সো এই টাকা যদি আপনি দেন তাহলে আর আপনার বাড়ি বিক্রি করা লাগবে না। এবং এক্ষেত্রে বাদী যে ক্ষতিপূরণটা পাচ্ছে এই ক্ষতিপূরণে বলে সোলাটিয়াম বা সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। বুঝতে পারছেন? সো আপনি দুইটা ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি না দিয়ে বাদীরে কি দিবে? সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ। এই সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণের কি বলে? সোলাটিয়াম। এই দুইটা ক্ষেত্রে হলো কি কি? আনফেয়ার অ্যাডভান্টেজ, আনফেয়ার অ্যাডভান্টেজে ওই যে জমি বিক্রি বন্যা পানিতে তোলাই যায় এটা দিবেন, আর হার্ডশিপে দিবেন হলো ওই যে বিধবা মহিলাটা। বুঝছেন? এখন আমি সব সময় আপনাদের বলি সেটা হলো যে যারা আপনার প্রস্তুতি এতদিন ধরেন পড়াশোনা করেন নাই, আজকেই আসছেন, তো এই বিধবা মহিলার কথা চিন্তা করেন, উনি বিচারিক আদালতে হারছে, আপিল আদালতে হারছে, তারপরে গেছে আপিল বিভাগে, জয়লাভ করছে কখন? আপিল বিভাগে গিয়ে। তো আপনাদেরও হাল ছাড়া যাবে না। হ্যাঁ তা তো আপনি দেবেনই, কিছু না দিয়ে তো
কিছু না দেয়, এখন বাড়ির মূল্য যদি হয় 1 কোটি টাকা, সে জায়গায় 1 লাখ তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, জেনে রাখা ভালো, 22 ধারা অনুসারে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ ডিক্রি নামঞ্জুর করে আদালত ক্ষতিপূরণ বা সোলাটিয়াম মঞ্জুর করতে পারে উপর উল্লেখিত কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। এখন দেখেন, তাহলে ডিক্রি দিবে কোন ক্ষেত্রে? ডিক্রি দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে কয়টা ক্ষেত্রে? একটা। এটা আমরা ওই দুইটার উল্টা বলি, যে জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই, আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, হার্ডশিপও নাই, সেই জায়গায় আদালত ডিক্রি দিতে পারে। এখন যদি বলেন যে আমি যদি ওই জমি বেচা কিনার বন্যা পানিতে তলিয়ে যায়, ওটারে যদি কনভার্ট করি এই জায়গা, ওই জায়গা যখন সে বিক্রি করতেছে তখন যদি বলে যে ভাই এই জমি কিন্তু বন্যার পানিতে প্রতি বছর তলায় যায়, তুমি কিনলে কিনো, না কিনলে না কেন, এই কথা বলে যদি বেচে, তাহলে কিন্তু ওই যে ও যদি মামলা করে, ওরে আর বাদীর পক্ষেই ডিক্রি দিবে, ওরে কিনতে বাধ্য করবে, কিনতে বাধ্য করবে, কারণ এই জায়গা কোনো অন্যায় সুবিধা নাই। বুঝেন কিনা? অপরদিকে যদি এই আগের উদাহরণ, কঠোরতার উদাহরণ দেখি, এই জায়গায় দেখা গেল সে বিধবা মহিলা না, তার আরো অনেক বাড়ি আছে, তাহলে এই জায়গায় তার কঠোরতাও নাই, তাহলে কার্য সম্পাদনের ডিক্রি দিবে। তাহলে আমরা বলতে পারি 2টা ক্ষেত্রে দিবে না, যদি আনফেয়ার অ্যাডভান্টেজ থাকে আর কি থাকে, হার্ডশিপ, কঠোরতা। আর একটা ক্ষেত্রে দিবে, কোন ক্ষেত্রে দিবে? আমরা উল্টোই দিই, যদি অন্যায় সুবিধাও নাই, কঠোরতাও নাই, এবং বাদী তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছে, তাহলে আদালত বাদীর পক্ষে ডিক্রি দিতে পারে। বুঝতে পারছেন? তো সোলাটিয়াম তাহলে কাকে বলে? কয় ধারায় দেয়? কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্র কি কি? আনফেয়ার অ্যাডভান্টেজ আর হার্ডশিপ। ওয়াও, আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, সমস্যা নাই, আমরা একটু পড়ি। বিবাদীর জন্য হার্ডশিপ হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়, এই সংক্রান্ত ধারণা পাওয়া যায় দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর কোন ধারায়? 22 ধারায়। তারপরে দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 22 ধারার বিধান মতে কয়টি বিশেষ ক্ষেত্র বিবেচনায় আদালত সোলাটিয়ামের আদেশ দিতে পারে? কি কি? আনফেয়ার অ্যাডভান্টেজ আর হার্ডশিপ। বুঝতে পারছেন? সেলফ প্র্যাকটিসের 2, 5 নাম্বারটা একটু পড়ি, দেখেন। সেলফ প্র্যাকটিসের 5, আদালতের বিবেচনামূলক ক্ষমতা নিয়ন্ত্রিত হয় বিচার বিভাগীয় নীতি দ্বারা। 5, 6, 7, 9 নাম্বার দেখেন, 9 নাম্বার, ক একটি নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং খ তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, কিন্তু বন্যার পানি হতে উক্ত জমির রক্ষা করার জন্য উহার মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। খ এই পরিস্থিতির কথা জানতো না এবং ক বিষয়টি গোপন রেখেছিল, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি হবে? প্রত্যাখ্যাত হবে, কারণ এই জায়গায় কি আছে বলেন? আনফেয়ার অ্যাডভান্টেজ। 10, তাহলে 22 ধারা কে বুঝেন নাই বলেন? 22 ধারা বুঝেন নাই কেউ আছেন? অনলাইনে কে বুঝেন নাই বলেন তো?
বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা যেটা নিয়ে কনফিউজড হব সামনে, সেটা হলো যে 12, 21 আর 22 একই রকম লাগবে। একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 4টা ক্ষেত্রে, এটা হলো 12, বলবৎযোগ্য না 8টা ক্ষেত্রে 21, আর চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ 2টা ক্ষেত্রে দিবে না, একটা ক্ষেত্রে দিবে, এটা কত? 22। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা যেটা দেখব, দেখেন, যাদের জন্য চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য এবং বলবৎযোগ্য নয়, ফর হুম কন্ট্রাক্টস মে বি স্পেসিফিক্যালি এনফোর্সড অ্যান্ড নট এনফোর্সড। সো এখানে প্রথমে যে ধারাটা আছে সেটা হলো যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমায় যে সকল ব্যক্তি বাদী হতে পারে সেটা 23 ধারায় বলা হয়েছে, আর যে সকল ব্যক্তি বিবাদী হতে পারে সেটা বলছে কত ধারায়? 27 ধারায়। সো এখানে নতুন বইতে একটু বিস্তারিত বলছে, তো তার আগে একটু শুনেন, মানে 12 ধারার মামলায় কে কে বাদী হতে পারে কত ধারায় বলছে? 23 ধারায়। মানে কার কার পক্ষে ডিক্রিটা দিবে, কার কার কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে ডিক্রিটা দিবে কত ধারায় বলছে? 23 ধারায়। আর কার কার পক্ষে দিবে না, না এটা হলো 24। আমরা এই জায়গায় 27 যদিও বলছে, 27 হলো পরে। আমি বাদীর কথা যদি চিন্তা করি যে কে বাদী হয়ে মামলা করলে তার পক্ষে ডিক্রি দিবে, এটা হলো 23, আর কে বাদী হয়ে মামলা করলে ডিক্রি দিবে না, এটা হলো 24। তাহলে বাদীর ক্ষেত্রে হলো 23 আর 24। আর কোন বিবাদীর বিপক্ষে ডিক্রি দিবে? 23, 24 হলো বাদীর জন্য, আর কোন বিবাদীর বিপক্ষে ডিক্রি দিবে এটা হলো 27, কোন বিবাদীর বিপক্ষে দিবে না এটা হলো 28। আবার বলি, 23, 24 কার জন্য বাদী, 27, 28 কার জন্য বিবাদী। 23-এ বলছে যে কোন কোন ব্যক্তি বাদী হলে তার পক্ষে 22 ধারার ডিক্রি দিবে, এটা হলো 23, আর কোন কোন ব্যক্তি বাদী হলেও তার পক্ষে 22 ধারার মানে 12 ধারার ডিক্রি দিবে না, এটা কত? 24। কোন কোন ব্যক্তি বিবাদী হলে তার বিরুদ্ধে ডিক্রিটা দিবে, বিরুদ্ধে মানে বিবাদীর তো পক্ষে হয় না, বিবাদীর বিপক্ষে ডিক্রি দিবে, সেটা হলো 27। আর কোন বিবাদী যদি বিবাদী হয় তার বিপক্ষে দিবে না, এটা কত? 28। তাহলে আমরা মনে রাখবো 23, 24 এটা হলো বাদী, আর 27, 28 কি? বিবাদী। তো আমরা এই যে দেখেন 23 ধারা অনুসারে আন্ডারলাইন করেন 8 শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমায় বাদী হতে পারে বা প্রতিকার পেতে পারে। তাহলে 23 ধারায় কয় শ্রেণীর ব্যক্তি? আমরা সরাসরি 23 ধারায় চলে আসি। দেখেন, যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, কারা সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, কারা পেতে পারে মানে কার পক্ষে পেতে পারে, তা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 23 ধারায় উল্লেখ করা হয়েছে। 23 ধারা অনুসারে গোল দেবেন 8 শ্রেণীর ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পেতে পারে। কয় শ্রেণীর? 8 শ্রেণীর। এই 8 শ্রেণীর মধ্যে আমার 8 শ্রেণী আমার মুখস্থ করার প্রয়োজন নাই। 8 শ্রেণী কারা কারা 2-4টা মনে রাখেন। ওই বাদী বা চুক্তির যে কোনো পক্ষ, চুক্তির যে কোনো পক্ষ, অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, অথবা সে মারা গেলে তার বৈধ প্রতিনিধি, এরকম ব্যক্তিরা 12 ধারা মামলা করলে ডিক্রি পেতে পারে। তো 8 শ্রেণী আমার মুখস্থ করার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। জাস্ট মনে রাখবো যে কারা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি পেতে পারে। কয় শ্রেণীর ব্যক্তি? 8 শ্রেণীর ব্যক্তি। কত ধারায়? 23 ধারায়। তো বিগত বছরে একটা প্রশ্ন দেখেন, দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট, মানে একটা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মে বি অবটেইনড, লাভ করা যেতে পারে, বাই এনি পার্টি দেয়ারেটো, মানে চুক্তির যে কোনো পক্ষ কর্তৃক। চুক্তির যে কোনো পক্ষে কার্য সম্পাদনের আদেশ দিতে পারে পক্ষে। কত ধারা? 23-এর এ। দেখেন অপশনে কিন্তু 25-এ আছে, 27-এ আছে, 12-এ আছে। উত্তর হবে কত? 23-এ। এইটা ভিবিআই 10ম বিজিএস পরীক্ষা এসেছে, কোনোদিন আসে নাই, আপনাদের আসার সম্ভাবনা আছে।
এখন কেউ যদি এই 23 ধারার 8টা মুখস্থ করেন নিজ দায়িত্বে মুখস্থ করবেন, বাট এটা অপ্রাসঙ্গিক, আমার কোনো প্রয়োজনীয় নাই। আমি জাস্ট মনে রাখবো যে কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে 12 ধারার ডিক্রি দিতে পারে কার্য সম্পাদনে, তাদেরকে বাধ্য মানে কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে দিতে পারে, 23 ধারা কয় শ্রেণী? 8 শ্রেণী। ওকে, এখন আসেন 24 ধারা। চব্বিশ ধারায় বলছে দেখেন, প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, পাইছেন? প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, পার্সোনাল বার্স টু দ্য রিলিফ, চারটি ক্ষেত্রে। ওই যে কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে দিবে 23 ধারা কয় শ্রেণী? 8 শ্রেণী। আর কয় শ্রেণীর ব্যক্তির পক্ষে দিবে না? 4 শ্রেণী। মানে তারা বাদী হইলেও তারে 12 ধারার ডিগ্রি দেবে না, পার্সোনাল বার্স টু দ্য রিলিফ। এই 4 শ্রেণী কারা? প্রথমে দেখেন, 1 নাম্বার, যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এরকম কোন ব্যক্তি যিনি যদি চুক্তি ভঙ্গ হয় তাহলে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো, আপনাদের নতুন বইতে একটা উদাহরণ দিয়েছে, এই উদাহরণটা পড়ি তারপরে আমি ব্যাখ্যা দিই। দেখেন, এ বি এর প্রতিনিধি হিসেবে সি এর একটি বাড়ি ক্রয় করার জন্য চুক্তি করে, এটুক বুঝেন। এ কাজ করতেছে কার প্রতিনিধি হিসেবে? বি এর প্রতিনিধি হিসেবে সি এর একটি বাড়ি ক্রয় করার জন্য চুক্তি করে। তাহলে এ চুক্তি করছে কার পক্ষে? বি এর পক্ষে। চুক্তিটা কিন্তু এ স্বয়ং করে নাই, সে কার প্রতিনিধি হিসেবে কাজ করছে? বি এর প্রতিনিধি হিসেবে। প্রকৃতপক্ষে এ বি এর প্রতিনিধি না, বরং এ ব্যক্তিগত ক্ষমতায় কাজ করেছিল। যদিও চুক্তির বিষয়বস্তু স্থাবর সম্পত্তি, তথাপি এ ব্যক্তিগত ক্ষমতায় কাজ করায় এ এই চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করতে পারবে না। এই জায়গা তো উদাহরণ দিয়ে সারা, কিন্তু এই উদাহরণ পড়ে তো আপনি কিছু বুঝেন নাই। এটা আমি পড়ে বুঝবো কিভাবে যে সে ক্ষতিপূরণ আদায় করতে পারে না? আচ্ছা, আমি এইভাবে বুঝাই। ধরেন যে আমাদের গোনাপড়া জানো কি, কোন কোম্পানি জানো ভাই? এসেনশিয়াল ড্রাগ। ধরেন এসেনশিয়াল ড্রাগস এর পক্ষে, ওই কোম্পানির পক্ষে নির্মল টুঙ্গিপাড়া একটা জমি কিনছে। এটা কিন্তু নির্মল স্বয়ং কিনে নাই, সে কার পক্ষে কাজ করছে? এসেনশিয়াল ড্রাগস এর পক্ষে। এবং যার কাছ থেকে কিনছে সে কিন্তু এসেনশিয়াল ড্রাগস এর কথা শুনেই বিক্রিটা করছে, নাহলে কিন্তু সে যদি শুনতো যে নির্মল কিনতেছে তাহলে কিন্তু জীবনও বিক্রি করতো না। এইটুক তো বুঝেন। এখন নির্মল করছে কি, এসেনশিয়াল ড্রাগস এর কথা লিখা ওই চুক্তিতে সে এসেনশিয়াল ড্রাগস এর কথা লেখে নাই, চুক্তি এমন ভাবে করছে যে এখানে লেখা আছে যে নির্মলই স্বয়ং কিনছে, পক্ষে না বরং নির্মলই স্বয়ং কিনছে, বায়না চুক্তি। এখন যখন ওই বায়না চুক্তির এই প্রতারণাটা ধরা পড়ে গেছে, যে জমি বিক্রি করবে সে বলল যে আমি তো তোমার কাছে জমি বিক্রি করব না। কেন করব না? কারণ আমি তো বিক্রি করতে চাইছিলাম অমুকের কাছে এবং তুমি তো তার এজেন্ট হিসেবে কাজ করছিলা। এখন যেহেতু তুমি নিজে এটা করছো, আমি তোমার কাছে বিক্রি করব না। এখন নির্মল যদি মামলা করে যে কেন বিক্রি করবে না, আমার কাছে বিক্রি করতে তুমি বাধ্য, 12 ধারা মামলা করে, আদালত নির্মল রে বিক্রি দিবে না, মানে ওই লোকরে বিক্রি করতে বাধ্য করবে না। কেন করবে না? কারণ ওই জায়গা প্রকাশ হয়ে যাবে যে নির্মল তো প্রথমে নিজের কথা বলে কিনতে আসে নাই, সে আসছিল কার কথা বলে? এসেনশিয়াল ড্রাগস এর কথা বলে। বুঝতে পারছেন? তাহলে এই কারণে বলছে যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারে না, মানে যে কাজ ও সম্পাদনও পাবে না, ক্ষতিপূরণও পাবে না। তাহলে জমি কিনতে আসছেন একজনের এজেন্ট হিসেবে, কিন্তু কিনছেন নিজের নামে, পরে যার কাছ থেকে কিনছেন সে যদি বলে যে আমি বিক্রি করব না, তারে বিক্রি করতে আপনি বাধ্য করতে পারবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার দেখেন, যে নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে এবং বা শর্ত পালন করতে অসমর্থ হয়, যার ফলে তার নিজের অংশের কাজ সম্পাদন বাকি থাকে। মানে যিনি মামলা করছে যে অর্ডার, নির্মূল্যে বলেন এই জমি বিক্রি করতে, কিন্তু যে মামলা করছে সেই ক্রয় মূল্যের টাকা এখনো ঠিকঠাক মতো দেয় নাই, মানে তার নিজের অংশের কাজ তো ঠিকঠাক মতো করে নাই, আবার কার্য সম্পাদন চাচ্ছে। হবে না। নিজের অংশের কাজ যদি বাকি থাকে তাহলে তিনি অপর পক্ষরে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবেন না, বা আদালত তারে ডিক্রি দিবে না। তাহলে আমরা 2টা পেলাম, যে ক্ষতিপূরণ আদায় করতে পারে না 1,
যার নিজের অংশের কাজই কি থাকে, বাকি থাকে। 2। 3 নাম্বার দেখেন, এই ওমর ফারুক, এই যে দেখেন 3 নাম্বার, যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং যে চুক্তিভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছে। দেখেন এ জায়গা বলছে যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং যে চুক্তিভঙ্গের জন্য ইতিমধ্যে ক্ষতিপূরণ পেয়েছে। এটা হলো 12 ধারার মামলায় হেরে গেলে আপনি 19 ধারার মামলা করতে পারবেন না। কত ধারায় বলছে? 29 ধারা। আর যদি আপনি প্রথমে 19 ধারা করেন এবং ক্ষতিপূরণ পেয়ে গেছেন, ক্ষতিপূরণ পেয়ে যাওয়ার পরে এখন আপনার মনের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে, তাহলে 12 ধারারটাও করে দিই। 12 ধারারটা করে দিলে আপনি প্রতিকার পাবেন না। কেন পাবেন না? এই যে বলবে এর ওনার, এই যে দেখেন সে তো তার ক্ষতিপূরণ বুঝে নিছে। 24-এর কত গ? 24-এর গ। তাহলে 12 ধারার মামলা করলে 19 করা যাবে না, এটা হলো 29। আর 19-এর প্রতিকার বুঝে পেলে 12 করা যাবে না, এটা হলো 24-এর গ। 24-এর গ। তাহলে 24-এর গ প্রথমটা হলো যে ক্ষতিপূরণ আদায় করতে পারে না, যার নিজের অংশের কাজ বাকি, যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে। 3টা আমরা পেয়ে গেছি। 4 নাম্বার দেখেন, যে চুক্তির আগেই বলবৎ ছিল যে উহার বিষয়বস্তু যদিও তা কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে, গোল দিবেন, বিলি বন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল। বিলি বন্দোবস্ত করছিল না, এটা গোল দিয়ে লেখেন, যেমন দিয়ে লেখেন, নিচে লেখেন দান করছিল, মনে থাকবে। যেমন নিচে দিয়ে লেখেন দান করেছিল। এটা আমি একটু উদাহরণ দেই। 25 ধারার একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? যে আগে একজনের দান করছে, পরে আর একজনের কাছে বিক্রি করছে। এখন যার কাছে বিক্রি করছে সে যখন জানতে পারলো, সে বললো যে ভাই আমি তোমার জমি কিনবো না, কারণ তোমার সত্য ত্রুটি পূর্ণ। এখন উনি মামলা করে দিচ্ছে যে কেন কিনবা না, তারে কিনতে বাধ্য করা যাবে না। কেন যাবে না? কারণ তুমি তো বিক্রি করার আগেই এটার বিলি বন্দোবস্ত করে ফেলছো। কিভাবে করছো? কোনো মূল্যবান প্রতিদান ছাড়া। মূল্যবান প্রতিদান ছাড়া। তাহলে যে চুক্তির আগেই ওই জমি কি করে ফেলছে, বিলি বন্দোবস্ত করে ফেলছে, কি ছাড়া? কোন মূল্যবান প্রতিদান ছাড়া। এটা মনে রাখবেন, আগে একজনের কাছে দান করছে, পরে আর একজনের কাছে বিক্রি করছে। যার কাছে বিক্রি করছে সে যখন জানলো যে এটা তো আগে সে দান করছে, পরে বললো যে তোমার জমি আমি কিনবো না, তখন ওই লোক মামলা করছে যে কেন কিনবা না। তখন আদালত বলবে যে তুমি তো বিক্রি করার আগেই এটার বিলি বন্দোবস্ত করে ফেলেছো। বিলি বন্দোবস্ত আবার হতে হবে মূল্যবান প্রতিদান ছাড়া। মানে দানের ক্ষেত্রে কি টাকা পয়সা নেই? বিক্রির ক্ষেত্রে টাকা পয়সা নেই, দানের ক্ষেত্রে তো টাকা পয়সা নেয় না। তাহলে এই সাইডটা বুঝছেন? তাহলে 8 শ্রেণীর ব্যক্তির পক্ষে ডিক্রি দিতে পারে কত ধারা? 23 ধারা। 4 শ্রেণীর ব্যক্তির পক্ষে দিবে না, কত ধারা? 24 ধারা। এর ভিতর হলো যে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, যার নিজের অংশের কাজ বাকি, যে ইতিমধ্যে ক্ষতিপূরণ বেছে নিয়েছে, আর যে চুক্তির আগেই ওটা বিলি বন্দোবস্ত করে ফেলছে কোনো প্রকার মূল্যবান প্রতিদান ছাড়া। যেমন আগে দান করছে, পরে আরেকজনের কাছে বিক্রি করছে। আশা করি বুঝছেন না? জি। তাহলে পীযুষ কো আছে না চলে গেছে? পীযুষ বলেন তো 23 আর 24-এর ভিতর পার্থক্য কি পীযুষ? আট আর 4 ছাড়া আর কি পার্থক্য আছে? আট আর 4 তো বুঝলাম, কিন্তু 23 আর 24-এর, 23 বাদীর ক্ষেত্রে 24 বাদীর ক্ষেত্রে কিন্তু মূল পার্থক্যটা কি? নাইম গাজী? বিপাশ ভাই, আর একবার ভিডিও দেখা লাগবে। রাকিদুল সাহেব? 12 ধারায় কাদের বিবাদী করা যাবে, এটা 23 ধারায় বলা আছে। 23 ধারা বাদী পক্ষে কি?
আর 24 ধারা হচ্ছে বাদী কোন বাদীর পক্ষে ডিগ্রি দিবে না। তো 23 ধারা হলো 8 শ্রেণী ব্যক্তির পক্ষে দিবে, 24 ধারা 4 শ্রেণী ব্যক্তির পক্ষে দিবে। হ্যাঁ, বিবাদীর কথা বলার দরকার নাই, যে 12 ধারার ডিক্রি কোন কোন বাদীর পক্ষে দিবে, 8 শ্রেণীর বাদীর পক্ষে দিতে পারে, এটা বলছে 23 ধারায়। আর কোন কোন ব্যক্তি বাদী হলেও তারে এই 12 ধারার ডিক্রি দিবে না, সেটা হলো 24 ধারায়। কয় শ্রেণী? 4 শ্রেণী। এইটুকু মনে রাখলেই হবে। বুঝছেন? এখন 27 ধারাটা নতুন বইতে অনেক আলোচনা করছে, আমরা এত আলোচনা করতে যাব না। 27 ধারাটা দিয়ে জাস্ট একটা কথা লেখেন, ধারা 27 দিয়ে লেখেন যে, ধারা 27 দিয়ে লেখেন যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। হাইপেন দিয়ে লেখেন 5 শ্রেণী। যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, হাইপেন দিয়ে লিখবেন 5 শ্রেণী। অর্থাৎ যাদের বিরুদ্ধে মানে কোন কোন বিবাদীকে বাধ্য করা যায়, কয় শ্রেণীর বিবাদীর বিরুদ্ধে 12 ধারা ডিক্রি দেওয়া যায়? 5 শ্রেণী। কত ধারা? 27 ধারা। 5 শ্রেণী আমার আর দরকার নাই, কি কি দরকার নাই, জাস্ট 5 শ্রেণী মনে রাখেন। 28 ধারাটা দেখেন, যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না। পাইছেন? যে পক্ষগণকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, হট পার্টিস ক্যান নট বি কম্পেল টু পারফর্ম, মানে কোন কোন বিবাদীরে কার্য সম্পাদনে বাধ্য করা যাবে না, এটা বলছে কত ধারায়? 28 ধারায়। তো 28 ধারায় বলছে 3 শ্রেণী। কয় শ্রেণী? এই 3 শ্রেণীটা আমি একটু দেখবো। দেখেন, নিম্নলিখিত ক্ষেত্রে কোন পক্ষের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎ করা যায় না। প্রথমে দেখেন, প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে, কনসিডারেশন গ্রসলি ইনঅ্যাডিকুয়েট। বিবাদী বলতেছে যে ওনার, আমি তো বাড়ি বিক্রি ঠিকই করতে চাইছিলাম, কিন্তু প্রতিদান তো মারাত্মকভাবে অপর্যাপ্ত হয়ে গেছে। কিভাবে? আমার স্বামী বিক্রি করতে চাইছিল 1962 সালে, সে 8,500 টাকা নিছিল। এখন হলো 2026 সাল, আমি তো যদিও বাড়ি বিক্রি করতে চাই নাই, এখন 26 সালে এসে ওই বাড়ি তো 8,500 টাকায় বিক্রি করা যায় না। তাইলে আমার জন্য প্রতিদান মারাত্মকভাবে কি হয়েছে? অপর্যাপ্ত হয়ে গেছে, সো আমারে বাধ্য করিয়েন না। তখন আদালত ওই মহিলারে বললো যে ঠিক আছে, তাহলে তুমি 8,500 টাকার সাথে সাথে সোলাটিয়াম দিয়ে দিবা কত? 1 লাখ। বুঝছেন? তাহলে বিবাদীর জন্য, বিবাদী যদি মামলায় দেখাইতে পারে যে তার জন্য প্রতিদান মারাত্মকভাবে কি অপর্যাপ্ত, তাহলে বিবাদীরে বাধ্য করবে না। তারপরে দেখেন, যদি ভুল বিবরণ, গোপন চক্রান্ত বা অসদাচরণের মাধ্যমে সম্মতি অর্জন করা হয়। ভুল বিবরণ মানে বলল যে এই জমি জীবনও বন্যার পানিতে তলায় না, গোপন চক্রান্ত বা অসদাচরণ করে তারে দিয়ে চুক্তি করতে বাধ্য করছে। পরে সে যখন জেনে গেল যে এই জমি প্রতি বছর তলায়, তখন সে তো বললো যে আমি কিনবো না। এখন বাদী মামলা করে দিছে, এখন বিবাদী হিসেবে সে বলতেছে যে ওনার আমার ভুল বিবরণ দিয়ে আমার এই চুক্তি করাইছে, সো আমার এটা বাধ্য করা যাবে না। তাহলে প্রতিদান মারাত্মকভাবে অপর্যাপ্ত হলে আর একটা কি, ভুল বিবরণ থাকলে। আর 3 নাম্বারটা একই রকম, যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিতভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে। তো তাহলে কয় শ্রেণীর বিবাদীকে বাধ্য করা যাবে? 27 ধারায় কয় শ্রেণী? 5 শ্রেণী। আর কয় শ্রেণীর বিবাদীকে বাধ্য করা যাবে না? 28 ধারায় কয় শ্রেণী? 3 শ্রেণী। আর কাদের পক্ষে ডিক্রি দেওয়া যাবে? 23 ধারায় কয় শ্রেণী? 8 শ্রেণী। কাদের পক্ষে দেওয়া যাবে না? 24 ধারায় কয় শ্রেণী? 4 শ্রেণী। বুঝছেন? 25 ধারা মাঝে কিন্তু আমরা পড়ছি যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতা ক্রেতারে কিনতে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে না। তো মাঝে বাদ আছে একটা ধারা,
সেই ধারা হলো 26 আর 27 ক। 26 আর 27 ক। তো তার আগে আমরা একটু এখানে প্রশ্নে চলে আসি। সেলফ প্র্যাকটিসের যদি 2 নাম্বার প্রশ্নটা দেখেন, 26 খুঁজেন না, 26 তো পাবেন না। দেখেন 2 নাম্বার দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 23 ধারা অনুসারে কয় শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাদী হতে পারে? কয় শ্রেণীর? 8 শ্রেণীর। আর 27 ধারা অনুসারে কয় শ্রেণীর? 5 শ্রেণীর। 24 ধারা অনুসারে কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 28 ধারা অনুসারে কয় শ্রেণীর? 3 শ্রেণীর। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে পুরাতন বইতে একটা প্রশ্ন আছে এই 26 ধারার, সেটা হচ্ছে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ বিধানটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা করছে? 26 ধারায়। নতুন বইতে হয়তো বা নেই। একটু লেখেন, টাইটেল দেন যে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ। পরিবর্তন ব্যতীত, হ্যাঁ আপনার বইতে আছে, পরিবর্তন ব্যতীত অকার্যকরণ। ইংলিশটা একটু লেখেন, নন, NON, নন, হাইপেন দিয়ে লেখেন এনফোর্সমেন্ট, ENFORCE MENT। আবার বলি, NON হাইপেন দিয়ে ENFORCE MENT, নন এনফোর্সমেন্ট except EXCEPT, except with 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 variation VARIATION। তাহলে নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন, পরিবর্তন ব্যতীত অকার্যকরণ কত ধারায় আছে? 26 ধারায়। ব্র্যাকেটে লেখেন 5টা ক্ষেত্রে। পাঁচটি ক্ষেত্রে। আপনারা এই সেম ক্লাসটা বাসায় গিয়ে আরেকবার শুনলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার শুনবেন বাসায় গিয়ে ইউটিউবে। বিষয় হলো 26 ধারা, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে পরিবর্তন ব্যতীত অকার্যকরণ। যার বিরুদ্ধে মামলা করছে বিবাদী এসে বলবে যে এর অনার আমি এই চুক্তির শর্ত পালন করতে পারি, বাট চুক্তির শর্ত চেঞ্জ করতে হবে। চুক্তিতে লেখা আছে যে 10 বিঘা জমি বিক্রি করতেছি, আমি 10 বিঘা পারবো না, আমি 5 বিঘা করব, তারে এই আরজি সংশোধন করতে বলেন, বা চুক্তির যে শর্ত এটা কি করতে বলেন? পরিবর্তন করতে বলেন। এটাই হলো পরিবর্তন ব্যতীত অকার্যকরণ। কত ধারা? 26 ধারা। কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। আর বাদ বাকি আমার জানার দরকার নাই। আমি একটু আপনাদের মনে করাই দিই। দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য 12 ধারায় 4টা ক্ষেত্রে, বলবৎযোগ্য না 21 ধারায় 8টা ক্ষেত্রে। মনে আছে কিনা? আচ্ছা, এরপরে 12 ধারার অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি আদালত দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে একটা ক্ষেত্রে, আর না দেওয়ার জন্য বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে, আনফেয়ার অ্যাডভান্টেজ এন্ড হার্ডশিপ। বুঝছেন? 8 শ্রেণীর ব্যক্তি বাদী হলে তার পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে 23 ধারা। 4 শ্রেণীর ব্যক্তি বাদী হলে তার পক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিবে না, কত ধারা? 24 ধারা। 5 শ্রেণীর ব্যক্তির বিপক্ষে কার্য সম্পাদনের ডিক্রি দিতে পারে বা 5 শ্রেণীর ব্যক্তিকে কার্য সম্পাদনে বাধ্য করতে পারে, কত ধারা? 27।
তিন শ্রেণীর ব্যক্তিকে কার্য সম্পাদনে বাধ্য করবে না বা তাদের বিরুদ্ধে ডিক্রি দিবে না, কত ধারা? 28 ধারা। বুঝছেন? পরিবর্তন ব্যতীত অকার্যকরণ, কত ধারা? 26 ধারা। কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি, চুক্তি যখন দুই পক্ষ করছে তখন অস্তিত্ব ছিল, কিন্তু যখন কার্য সম্পাদন করবে তখন অস্তিত্ব নাই। এই চুক্তি আইনের 56 ধারায় পসিবল না, বাট সুনির্দিষ্ট প্রতীক আইনের 13 ধারায় এটা ক্ষতিপূরণ বা ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। কত ধারা? 13 ধারা। মনে আছে? আংশিক চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করেছে 14, 15, 16, 17। এর মধ্যে 14 ধারায় অসম্পাদিত অংশ ক্ষুদ্র বা ক্রেতা বিক্রেতা উভয় মামলা করতে পারে, বাট ক্ষতিপূরণ দিবে সর্বদা কে? বিক্রেতা। 15 ধারায় অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ। এ জায়গায় যদি ক্রেতা না কিনতে চায়, বিক্রেতা মামলা করে কোনো লাভ নাই, কিন্তু ক্রেতা যদি কিনতে চায় তাহলে বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। কত ধারা? 15। 16 ধারায় বলছে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। স্বতন্ত্র অংশ কি? একটা চুক্তিতে যদি একাধিক অংশ থাকে তাহলে আদালত এক অংশের কার্য সম্পাদনের আদেশ দিতে না পারলেও আরেক অংশের কার্য সম্পাদনের আদেশ দিতে পারবে। ওই যে দুই ভাই জমি বিক্রি করছিল, একজন নাবালক আর একজন সাবালক, নাবালকরে বাধ্য করতে না পারলেও সাবালকরে পারবে। কত? 16। 17 ধারায় বলছে 14, 15, 16 এই 3টা ধারা ছাড়া আর কোন ধারায় আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। কত? 17। প্রিন্সিপাল অফ এস্টোফেল 18। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার 18। 18 উল্টা কত? 25। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতা ক্রেতারে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে না। ঠিক আছে? 25। আচ্ছা, কার্য সম্পাদনের অতিরিক্ত হিসেবে বা কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণের মামলা করা যায় কত? 19। 12 ধারা মামলা খারিজ হয়ে গেলে 19 ধারা মামলা করা যাবে না। কত? 29 নাকি? আর 19 ধারার মামলায় প্রতিকার পেয়ে গেলে আর 12 ধারার মামলা করে কোনো প্রতিকার পাবে না। 24 গ। 24 গ। 20 ধারায় বলছে লিকুইডেশন অফ ড্যামেজ ইজ নট এ বার টু স্পেসিফিক পারফরম্যান্স, মানে কোন চুক্তিতে যদি ক্ষতিপূরণের শর্ত থাকেও তথাপি চুক্তি ভঙ্গকারী পক্ষকে চুক্তির শর্ত প্রতিপালনে বাধ্য করা যাবে। খেসারতের চুক্তি, কত ধারা? 20 ধারা। 21 ক। 21 কতে আছে হলো যে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত হতে হবে, নিবন্ধিত হতে হবে, আর যখন মামলা করবে তখন ওই অবশিষ্ট চুক্তি মূল্য কি জমা দিতে হবে। আর 21 ক সংশোধন করা হয় 2004 সালে, কার্যকর করা হয় 1/7/2005। বুঝছেন? তাহলে আমাদের 29 পর্যন্ত ক্লিয়ার, খালি একটা ধারা বাদ আছে 27 ক। আর যে বুঝেন নাই তার মাথায় একটা জিনিসই ঘুরতেছে, সব সুনির্দিষ্ট কার্য সম্পাদন যা পড়ি সবই তো একরকম লাগে। 12 আর 21 মতো সব লাগে। যে বুঝে না ওই 23 পড়লেও 12-21 লাগে, 27 পড়লেও 12-21 লাগে, 22 পড়লেও 12-21 লাগে। কথা তো সব ঘুরে ফিরে একই মনে হয়, বাট অ্যাকচুয়ালি এক না। আপনারা লাকি, এই যে যা বললাম যদি কেউ না বুঝে থাকেন ঠান্ডা মাথায় যে বাসায় এই লেকচারটা আবার শুনবেন। আচ্ছা, আজকের সর্বশেষ ধারা দেখেন, অনিবন্ধিত ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর ধারা 17 অনুযায়ী বছর থেকে বছর বা 1 বছরের বেশি মেয়াদি ইজারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। মানে রেজিস্ট্রেশন আইনে আছে যে ইজারা, বুঝেন তো? এই ইজারার ইংরেজি কি? লিজ। আপনারা অনেকে লিজ চিনেন কিন্তু ইজারা চিনেন না। নাই, ফেলাই দিছে ভাই। দেখেন বছর, তাহলে রেজিস্ট্রেশন আইনে বলতেছে যে ইজারা চুক্তির মেয়াদ 1 বছরের বেশি সেটা অবশ্যই কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 27 ক এই বিধানের ব্যতিক্রম। ধারা 27 ক এর বক্তব্য অনুযায়ী স্থাবর, এটা গোল্ডেন, স্থাবর সম্পত্তির ইজারা প্রদানের লিখিত চুক্তির পক্ষগণ দ্বারা বা তাদের পক্ষে স্বাক্ষরিত হয়েছে এবং এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও তার রেজিস্ট্রি করা হয়নি, এরূপ চুক্তির ক্ষেত্রে চুক্তির যে কোনো পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করতে পারবে। এই কথার অর্থ কি? যদি ইজারা চুক্তি রিলেটেড কোনো মামলা হয় এটা নিবন্ধনের দরকার নাই, দুইটা জিনিস লাগবে, লিখিত আর স্বাক্ষরিত। কি বলেন? লিখিত আর স্বাক্ষরিত। সো যে যা মনে রাখবেন যে ইজারা চুক্তির
আংশিক কার্য সম্পাদন কত ধারায়? 27 ক। 27 ক। নিবন্ধিত হতে হবে না, কি হইতে হবে? লিখিত আর স্বাক্ষরিত। যে পেজ দিব এটা যদি বইয়ের সাথে না লাগান পরে আর পাবেন না। দেখেন, মামলার বাদী হিসেবে ইজারাদাতা দাবি করে যে, ইজারাদাতা মানে কে? যে ইজারা দিছে। আমার জমি যদি আমি ইজারা দেই, লিজ দেই, আমি হলাম ইজারা দাতা। মামলার বাদী হিসেবে ইজারাদাতা দাবি করে যে সে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল ইজারা গ্রহীতার নিকট অর্পণ করেছে। আমি দাবি করতেছি যে আমি ইজারার দখল, আমি জমির দখল ইজারা গ্রহীতার কাছে দিছি। যদি আমি মামলা করি, ইজারা দাতা যদি মামলা করে, তাহলে আমার দেখাইতে হবে এই দখল আমি কারে দিছি? ইজারা গ্রহীতারে দিছি। আর যদি মামলার বাদী হয় ইজারা গ্রহীতা, মামলার বাদী হিসেবে ইজারা গ্রহীতা দাবি করে যে সে চুক্তিটির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল গ্রহণ করেছে বা দখল অব্যাহত রেখেছে এবং চুক্তি অনুসারে কিছু কাজ করেছে। তাহলে আপনি যেটা মনে রাখবেন, যেটা মনে না রাখলেই নয়, যেটা পরীক্ষা আসার মতো, ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন কত ধারায়? 27 ক। নিবন্ধিত হতে হবে না, লিখিত এবং স্বাক্ষরিত। বুঝতে পারছেন? এইটুক মনে রাখলেই হবে। কত ধারা? 27। তো আমাদের আজকে এই পর্যন্তই। আগামীকাল সকালে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর একটু বিরক্ত করলাম স্যার। ওই যে কালকে যে পরীক্ষা হলো, পরীক্ষা যে অ্যান্সার পর আপনি বুঝিয়ে দিলেন না, ওইটা তো মনে রেকর্ড আছে না? আছে। ওইটা কি একটু দেয়া যাবে? যাবে, ফ্রি হয়ে নেই। আপনি গতকাল ছিলেন না ওই সময়? স্যার আমি ছিলাম, মানে আমি এত কম বুঝি, আমার আরো পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, মানে আমি আমার আপলোড অনেক দিব, পড়লে সমস্যা পরে নাই। আমি একটা কথা বুঝি আর কি। আচ্ছা আপলোড দিবনি, সমস্যা নাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো স্যার, থাকেন, আল্লাহ হাফেজ। স্যার হ্যাঁ আমাকে একটু বলেন। 27 কটা একটু বলবেন স্যার? 27 কটা স্যার একটু ক্লিয়ার হতে পারতেছে না স্যার, একটু বলবেন কষ্ট করে স্যার। 27 ক ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন। আপনি জাস্ট মনে রাখবেন 27 ক মানে ইজারা চুক্তির আংশিক কার্য সম্পাদন, লিখিত হইতে হবে, স্বাক্ষরিত হতে হবে, শেষ। এটুকু মনে রাখেন। ইজারা স্যার চুক্তির দরকার আংশিক নেই কার্য স্যার, সম্পাদন এটুকু। লিখিত হইতে হবে, হ্যাঁ স্বাক্ষরিত হতে হবে, নিবন্ধনের দরকার নাই। এইটুকু মনে রাখেন, আর দরকার নাই। হ্যাঁ, এটুকু বুঝতে পারছি স্যার, ঠিক আছে, এটা এইটুকু বুঝতে বুঝলেই পারছি। হবে। ঠিক আছে। ঠিক আছে, ভালো ওকে। থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীকাল সকাল 10টায় পড়া আছে।